বিপ্লব, ঠিক আছে। এই বিপ্লব, বিপ্লব, বিপ্লব। কি ব্যাপার? এই যে স্যার, আপনি হাবিলদারকে মেরেছেন? আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরেছেন কিনা তাই বলুন। দেখুন ওসি সাহেব, আমি শুনেছি আপনি নতুন এসেছেন। আপনি সৎ এবং ভালো, অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না। আপনি সমস্ত ঘটনা শোনার পর যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে আইনে যে আমার শাস্তি হয় তাই আমি মেনে নেব। কি ঘটনা? আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসেন। কোথায়? একটি অসহায় এতিম মেয়ের কাছে। ময়না, ময়না, ওঠো। ওসি সাহেব আসছে। আমি একটু বাথরুম থেকে আসি স্যার। আপনি থাকেন, আপনাকে লাগবে। দাঁড়াও, আমি ঘটনাটা বুঝিনি। আচ্ছা স্যার। ওসি সাহেব, এই মেয়েটির নাম ময়না। আপনার থানা পুলিশ মেস এসে রান্না করতো। এর কাছ থেকে শুনুন কি কারণে আমি এই হাবিলদারকে মেরেছি। ময়না, বলো। স্যার, এই রফিক হাবিলদার আমার বিয়ে করার কথা কয়ে আমার সর্বনাশ করছে স্যার। আমার পেটে এখন বাচ্চা, আমি আর বিয়ে করার কথা কইলে আমাদের রাস্তায় থেকে মারছে। ঘটনাটা রাস্তায় আমার সামনে ঘটেছে। আমি হাবিলদারকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করে। তখন আমি হাবিলদারকে মেরে বিয়ে করতে রাজি করাই। ও, তাহলে এই ঘটনা। এই, তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস, এই, তুই ভালো হয়ে গেছিস। মিথ্যাবাদী চোর, সারা দেশে পুলিশের উপর বদনাম, পুলিশ ঘুষখোর। আজ তুই পুলিশের উপর একটা বদনাম দিলি, পুলিশ লুচ্চাও। এই কলঙ্ক আমি হতে দেবো না। এই, তুই বিয়ে করবি কিনা ওকে বল, বল তুই বিয়ে করবি কিনা বল। স্যার, স্যার, আমি কিছু জানি না। আমার পিতা মাতার কথা বলবি না, কথা বলবি না। এখন পিতা মাতার কথা বলিস, আগাম কথা তোর খেয়াল ছিল না। করবি কিনা বল। না, কিছু কও না। ওরে বাবা রে। স্যার, স্যার, আমার মাইরেন না স্যার, আমার মাফ করে দেন। আমি পুলিশ হয়ে একটা মায়ের সর্বনাশ করছি। আমি আমার ভুল বুঝতে পারছি স্যার, আমার মাফ করে দেন স্যার। ছাড় বলছি। ময়না, ময়না, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার বিয়ে করব। স্যারের সাক্ষী রেখে আমি কথা দিতেছি, ওই বাচ্চার বাপ আমি। বিপ্লব সাহেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই এলাকায় এই প্রথম কোন একজন জনগণ আমাকে সহায়তা করলো। জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে তাহলে তো সন্ত্রাস বন্ধ হবে না। দুঃখের বিষয়, আমি এই থানায় আসার পর কোনো জনগণই আমাকে কোনো সহযোগিতা করেনি। জানেন, সেদিন গিয়েছিলাম এখানে যে সাংবাদিক খুন হয়েছে তার বাসায়। তার মা বোন কেউ কোনো কথা আমাকে বললেন না। পুলিশের উপর তাদের কোনো আস্থাই নেই। সাংবাদিক সাগির আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আজ আপনার এই ঘটনার প্রমাণ পেলাম সব পুলিশ খারাপ না। আপনি আপনি নিঃসন্দেহে একজন ভালো লোক। থ্যাংক ইউ। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওই না বুঝলাকে আমার কোলে এসে বসো। ওরে আমার ময়না পাখি রে। কি রে? এই তো খালাম্মা, কেমন আছেন? আছি আর কি বাবা, এই কোন রকম নিঃশ্বাসটা আছে। এই মায়াটার নিয়ে যত চিন্তা, এই মায়াটার একটা সুরা করতে পারলে বাঁচি বাবা। আপনি তো ভেঙে পড়লে হবে না খালাম্মা। সাগির ভাইকে কারা হত্যা করেছে আমরা জানি, কিন্তু পুলিশ প্রশাসন এবং এমপির ক্ষমতার জন্য কোনো কেস করতে পারি নাই। খালাম্মা, উনি এ থানার নতুন ওসি, খুব ভালো লোক। হ্যাঁ, পুলিশের পোশাক পরলে আর কথা শুনলে সব পুলিশকে মনে হয় ভালো, আসলে ভিতরে ভিতরে সবাই সমান। আপনার পুলিশ সম্পর্কে এমন ধারণা করার কারণটা আমি বুঝতে পারছি। এমন ধারণা আপনার হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সব পুলিশকে খারাপ ভাবাটা ঠিক নয়। আমি আমার সম্পর্কে আপনাকে বেশি কিছু বলবো না। সেদিন রাস্তার উপরে ঘটনার কথাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। এমপির ভাগ্নে বলে আমি কিন্তু ওই সন্ত্রাসী নিক্সনকে ছাড়িনি, আমি তাকে কোর্টে চালান করে দিয়েছি। ওটা আমার মনে হয় একটা অ্যাক্সিডেন্ট। নো, ওটা আমার দায়িত্ব। তবু আমি কোনো পুলিশকে বিশ্বাস করি না। তুই থাম, বেশি পাক্কা কথা বলিস। আমি বলছি ওসি সাহেব একজন ভালো লোক,
যার প্রমাণ কিছুক্ষণ আগে আমি পেয়েছি। খালাম্মা, ওকে বলেন কেস করতে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁকে এবার আমরা ধরবই, মরণ ধরবই। খালাম্মা, কি বাবা? আমি পুলিশে চাকরি নিয়েছি ঘুষ খাবার জন্য নয়, হ্যাঁ, দেশের সেবা করার জন্য। আমার সামান্য ক্ষমতায় যদি দেশের যদি কোনো মানুষের এতটুকু উপকার হয় তাহলেই আমি ধন্য হব। আপনি দোয়া করবেন সৈয়দ আলী খাঁর মতো একজন কুখ্যাত আতঙ্কবাদকে ধরে যেন ওর উপযুক্ত শাস্তি দিতে পারি। আসি খালাম্মা। আচ্ছা, আবার এসো বাবা। আসবো। সব পুলিশ সমান। আসি, দোয়া করবেন। তাহলে মিথ্যে ধারণাটা এই নতুন অফিসার একেবারে পাল্টে দিল। মানুষ হিসেবে সে খুব ভালো। পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারণ। হাতে গোনা মন, সেই না মনের মানুষ তুমি আমার আপনজন। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, যুগে যুগে তুমি আমি প্রেমের ঘর বেঁধে রই। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারণ। তোমার আমার এই পরিচয় একটি দিনে নয়, হাজার বছর ছিলাম কাছে এমন মনে হয়। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, লাগলাটা সব ভুলে আরো আপন তোমার হই। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারণ। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারণ। পুলিশ, চল বস দেখুন।
বস পুলিশ মগো ঘিরে ফেলাইছে এক করে ঘিরে ফেলাইছে কি গুলি কর গুলি কর গুলি কর পুলিশের হাতে ধরা খাওয়া যাইবে না মোর পলায়ে যেই তৈবে আমি চাই সৈয়দ আলী খার অনেক টাকা খাইছি আমি গুলি করবো না আমি চাই নিজের ধরা দরকার থানায় চলো মরি আর পিটাইস না বাইরে কিন্তু তোর কলিজা ঠান্ডা করিয়া দেবো তুই আমাকে দিবি তার আগে আমি তোর কলজা ঠান্ডা করে দেবো নিক্সন নিক্সন যে মামা হারামজাদা সিগারেট খেতে গেছিলি না গাঁজা খাইতে গেছিলি এলাকায় থাকো আজ পর্যন্ত কোন লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো না এখন কি করি সৈয়দ আলী খা ধরা পড়লো মামা সৈয়দ আলী খারে সারাইয়ান সারাইয়ান এটাকে মঙ্গল হলে আবদার পাইছো ওর জীবনও সারা পাবে না এখন কি করি সামনে আমার ইলেকশন স্যার এক কথা বলি বলো ওই নন্দপাড়ার বিপ্লব রে আপনার হাতে নিয়ে নেয় খুব সাহসী ইলেকশনের কাজে লাগাইতে পারবেন ও হইল মনোয়ার সাহেবের ডাইনাট স্যার ওরে দলে আনতে পারলে মনোয়ার সাহেবের একটা পলিটিক্যাল মাইন্ড দেওয়া যাইবে বিপ্লব ভাই স্যার রাতে এসেছেন আপনার সাথে কি কথা না মানে এই তোমার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে তোমার মতো একটি সাহসী ছেলে কেন আমি 10 লাখ যা লাগে তোমার জন্য রেডি আছে ও তাহলে আসল কথা এইটা আপনি আমাকে কিনতে এসেছেন না ব্যাপারটা তুমি ওভাবে নিচ্ছ কেন কিভাবে নেব এই তো আপনার চরিত্র লেখা ধরা পড়েছে এখন আমাকে দলে নিতে এসেছে এইভাবে আপনারা এই দেশের যুবক ছেলেদেরকে আপনাদের প্রয়োজনে টাকা দিয়ে কিনে নেন হাতে তুলে দেওয়া অস্ত্র হয়ে যায় সন্ত্রাসী পুলিশে ধরা পড়লে যাই জেলে আর ধরা না পড়লে হয় আপনাদের প্রিয় ক্যাডার আর কতদিন ক্যাডার কতদিন আর এই দেশের যুবক ছেলেদেরকে আপনি প্রয়োজনে ব্যবহার করবেন আমি আজ আপনার কথা রাজি হলে আপনার ক্ষমতা যাওয়ার জন্য আমাকে মার্ডারও করাবে কিন্তু শুনে রাখুন আপনার মতো একজন ভণ্ড রাজনীতিবিদ সন্ত্রাসীদের প্রতিপালকের হাতিয়ার না ওদের সৈয়দ আলী খাকে আপনি কোর্টে নিয়ে যাবেন জি নিয়ে যাবেন রিমান্ডে আনার জন্য প্রেয়ার দিয়েছি ওকে বুঝতে পেরেছেন জি জি যান নিদান কাম দিল রে
নাম তোরা দেখ তো শালা বাসালা কেটা ওরে ধরে নিতেন মারছে তারাই নিতে আবার ফলে একটা ভালো কামই করছে। তুই আমারে নিদেন ফাঁসার ফাঁসালি রে। নো আসিফ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। প্রয়োজনে আরো পুলিশ তুমি সেকেন্ড অফিসারের সাথে দিতে পারতে। স্যার, আমার থানার প্রায় সব পুলিশই সেদিন সৈয়দ আলী খাঁকে করে নেবার সময় সেকেন্ড অফিসারের সঙ্গে দিয়েছিলাম। কিন্তু স্যার, সৈয়দ আলী খাঁর লোকেরা বৃষ্টির মতো বোমা ফাটিয়ে সৈয়দ আলী খাঁকে ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে মোবারক সাহেব কিংবা পুলিশের কিছুই করার ছিল না। মোবারককে তো সাসপেন্ড করেছি, আর তুমি যা বলছো এটা কি একজন সাহসী পুলিশের কথা? সৈয়দ আলী খাঁ একজন ডেঞ্জারাস টেরর। তাকে কোর্টে নেবার সময় তোমার জেলা সদর থেকে আরো পুলিশ রিকুইজিশন দেওয়া উচিত ছিল। তা তুমি না করে এখন দুর্বলের মতো কথা বলছো। স্যার, বোমা, স্টেন গান, AK-47 রাইফেল, এসবের কাছে শুধুমাত্র 3 রাইফেল নিয়ে পুলিশ তো অবশ্যই দুর্বল স্যার। আমার প্রশ্ন হচ্ছে, এত অবৈধ অস্ত্র যে দেশে সন্ত্রাসীদের হাতে থাকে সে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে স্যার? পুলিশের জনবল এমনিতেই কম, আবার গুলি করে সন্ত্রাসীদের মারার কোনো হুকুম পুলিশের নেই। সেক্ষেত্রে পুলিশের কি করার আছে স্যার? হয়েছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, সরকারের ব্যাপার। তোমাকে এসব নিয়ে আলোচনা করতে হবে না। প্রয়োজনে আরো পুলিশ রিকুইজিশন দিয়ে যেভাবেই হোক সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করবে। ওই হালার ফলারে ধৈর্য লই যায় আর কলজাটা ঠান্ডা কইরা দিই। আতঙ্কবাদ
সামনে ধর 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 স্যার সুদেলিখা যেখানে থাকুক আমরা তাকে ধরবই, পুলিশ তাকে খুঁজছে, আমরা তৎপর আছি স্যার। আমরা স্যার সুদেলিখাকে যেখানেই পাই অ্যারেস্ট করবই। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। আর কি হয়েছে? মায়া যদি থানায় হচ্ছে শুনুন, ওনাকে একটু হাসপাতালে নিয়ে যান। এই তোমরা এদিকে আসো। সুদেলিখা মনে হয় এখন আশেপাশে আছে, ধরতে হবে ওকে, চলো। রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন, রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না। আচ্ছা আচ্ছা চলো দেখি, চলো। আসসালামু আলাইকুম স্যার। সৈয়দ আলী খাইছে। কোথায়? ড্রয়িং রুমে। জি। সৈয়দ আলী, তুই বাসায় আসছিস কেন? হ্যাঁ, পুলিশ যদি টের পায় তুই আমার বাসায়, তাহলে আমার বদনাম হবে। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, যা। এই কি বদনাম হইবে, কি বদনাম হইবে? কি বদনাম হবে মানে? তুই একটা খুনি পলাতক আসামি, আমি একজন এমপি, জনতার প্রতিনিধি। আমার বাসায় একজন সন্ত্রাসী ধরা পড়লে আমার বদনাম হবে না? ওই ওই জনগণ আমার ভোট দেবে, তুই তাড়াতাড়ি চলে যা, চলে যা। ওই বেড়া এমপি, জনগণের ভোটে তুই একবার পাস করছো, তিনবার তুই ভোটে হারাইছো। মুই ভোট কার্ডটা দিয়া তোর এমপি বানাইছি। এই সৈয়দ আলী খান না থাকলে তুই জীবনে এমপি হইতে পারতি না। আরে এখন মোর বিপদ। তাইলে আপনি এমপি হইতে পারবেন না, জনগণ তো আপনার ভোট দেয় না। তাই তো সৈয়দ আলী, সৈয়দ আলী ভাই, এই সৈয়দ আলী ভাই, সৈয়দ আলী ভাই, আমার কথা শোন। এই রাগ করিস না ভাই, আমার মাথা ঠিক নাই। সংসদ ভেঙে দিয়েছে, এখনো কোনো বড় দলের সাথে নমিনেশনের ব্যাপারে কোনো কিছু ফাইনাল হয় নাই। ফাইনাল হয় নাই তো মুই কি করবো? মুই আর তোমার লগে নাই। তুমি মোর মনে দুঃখ দিছো। ভাই ভাই আমারে মাফ করে দে। এই আমি আর তোর মনে দুঃখ দেব না। আগামী 4 তারিখে আমার এলাকায় মিটিং হবে, জনগণ বেশি দেখাইতে পারলে আমি নমিনেশন পাবো, নইলে ওই মনোয়ার সাহেব পাবে নমিনেশন। ভাই সৈয়দ আলী, ওই মিটিংটা যেভাবে হোক আমাকে সফল করে দে ভাই। এমনি টাকা লাগবে, টাকা টাকা দাও 5 লাখ। দিয়ে দেন স্যার। দিয়ে দে 5 লাখ। ওই নাও। নেবেন কিতে? দাঁড়া দাঁড়া, পলিথিন একটা আনছিলাম, এই এটার মধ্যে দাও। নেন নেন। তুমি চিন্তা করো না, মিটিং জমজমাট করে হইবে, তুমি যাইও। যা ভাই। মিটিং মতন বাল। হাসছি স্যার আপনার পরিণতি দেখা। সারা জীবন রাজনীতি করলেন, ক্ষমতায় যাইতে পারলেন না। এই ক্ষমতার লোভে শহীদ আলী খার মতো একজন সন্ত্রাসী আজ পাও ধরলেন স্যার। ওই বেটা, ওই ওই তুই তো বললি ওকে হাতছাড়া না করতে। আমি তো স্যার
পাও ধরনের কথা বলি নাই স্যার। একটা কথা বলি স্যার। কি? স্যার, সারা জীবন শুনছি জনগণই সকল ক্ষমতার উৎস, রাজনীতিবিদরা এই জনগণের কাছে যায়, আর আপনি সব সময় জনগণের কাছে না যাইয়া এই শহীদ আলী খাঁর মতো একজন সন্ত্রাসীর প্রশ্রয় দিয়া মাথায় উঠাইছেন। আজ তার পাও ধরলেন স্যার। রাজনীতিবিদরা কত অসহায় আমি আজ তা বুঝলাম স্যার। শহীদ আলী খারে আর খুঁজে পাও নাই? না স্যার, হ্যাঁ যে কই পলায় রইছে খুঁজেই পাইতেছি না। আমার মনে হয় কোনো জঙ্গলে টঙ্গলে পলায় রয়েছে, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। হইতে পারে স্যার। স্যার, আপনার চাকরিটা চলে গেল স্যার। এতদিন একসঙ্গে চাকরি করছি, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, খারাপ আমারও লাগে। এই জন্য তোমার সাথে একটু দেখা করবার আইছি। স্যার, আপনি ওসি স্যারের দিয়া একটু চেষ্টা করতে পারেন না? স্যারের উপরে হাত আছে। না রে, চাকরি করার ইচ্ছা আমার নাই। জীবনে কত পাপ করছি, তো দিন ধরে হাসপাতালে পড়ে আছে। ও আমাকে বলতো, আব্বা তুমি আর ঘুষ খাইও না। আমি শুনি নাই, খালি টাকার পিছনে দৌড়াইছি। কিন্তু মেয়েটা আমার এখনো সুস্থ হয় নাই রে। যাই আমি। কই যাইবেন স্যার? জেলা সদরে হাসপাতালে মেয়েটার কাছে যাব। আসি। মিতু, তুই একটু এখানে থাক, আমি বাসায় যাই, রান্না বান্না করতে হবে। হ খালাম্মা, আপনি যান, আমি আসি। বিনু থাকো। এই বাহাদুর, এখন হাসপাতালে শুয়ে থাকো, সেবা যত তো ভালোই পাইতেছো, কয়েকদিন আরামে থাকবা। তুমি যদি ওইসব না ছাড়ো তাহলে তোমাকেও একদিন এই হাসপাতালে শুয়ে থাকতে হবে। এই কান ধরে কইতেছি, ওইসব আমি ছেড়ে দিয়া আমি একটু মনোহর ভাইয়ের কাছে যাবো। চলেন, আসেন। মনোহর তো ঢাকা গেছে, 4-5 দিন পরে আসবে। ও হ্যাঁ হ্যাঁ, ওই পার্টির কি কাজে যেন গেছে। এবার আমরা মনোহর ভাইয়ের সাথে আছি। আমরাও আছি। হাসপাতালে আর রাজনীতি করতে হবে না, চলেন, আমার একটু বাজার করে দিতে হবে। চলেন, আসেন। যাই বাবা। স্যার, এবার শুনছি নমিনেশনটা ওই এমপি চাচ্ছে। হ্যাঁ, তবে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার দল থেকে সৎ এবং দেশপ্রেমিক ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার অগ্রাধিকার আছে, চিন্তা করো না। মানুষ আর এ কাম করবো না স্যার, আমি তো ভালো হয়ে গেছি স্যার। তাছাড়া আমার ভাগ্নি মাইয়া মানুষ এই কাজ করলে একটা মান ইজ্জত পাবেন না স্যার। এর আগের কথাটা তুই কি করলি? তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ স্যার, ভালো হয়ে গেছি। হ্যাঁ স্যার, দোয়া করবেন। রাতেন, রাতেন, আমার বুকে আয় স্যার, আমার বুকে আয়। আয় রাতেন, স্যার, রাতেন, স্যার, আমার লেগে দোয়া করিস। জি স্যার, আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আচ্ছা, এই আসো। স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি রে, কেমন আছো? চাঁদে ভালো স্যার, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে স্যার। তার দাম কত? এইটা কি কোন স্যার? খাইলে হারাম হয়ে যায়। তার দাম কত? 2 টাকা। হ্যাঁ, এই নে 2 টাকা। কেন স্যার, আমার অসুস্থ মেয়েটা হাসপাতালে মারা গেছে। ওর দাফন কাপড়ের ব্যবস্থা করে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আইছি। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কোথায় যাবেন আপনি? জীবনের এই শেষ কয়টা দিন
আল্লাহ রসুলের নাম করে আমার গ্রামের বাড়িতে কাটাবো। আপনি দোয়া করবেন স্যার, আমি যেন শেষ জীবনটা একজন সৎ মানুষ হিসেবে কাটাবার পারি। অবশ্যই দোয়া করি। আর আপনার যখন মন চাইবে আপনি আমার এখানে চলে আসবেন। কিছু মনে করবেন না মোবারক সাহেব, আমি একটু হাসপাতালে যাব বিপ্লব সাহেবকে দেখতে। আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওঠো। আরেকটু। ভাইয়া, এখন কেমন আছেন বিপ্লব সাহেব? শরীর কেমন? ভালো। কি রে, তুই কেমন আছিস? ভালো। খালাম্মা কেমন আছেন? একই রকম। আপনার চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না তো? না, ঠিক মতোই হচ্ছে। সৈয়দ আলী খাঁকে আর খুঁজে পাওয়া যায়নি? পুলিশ তৎপর আছে, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। ভাইয়া, খালাম্মা বিনু কখন আসবে? বিনু রাতের খাবার নিয়ে আসবে, ও বাসায় গেছে খাবার আনতে। বসেন ওসি সাহেব। থ্যাংক ইউ। শুনলাম এমপি নাকি এলাকায় আসবে মিটিং করতে। হ্যাঁ, তাই তো শুনছি। প্রচার করছে। এমপি মনে হয় চেষ্টা করছে তাকে যাতে সরকারি দল থেকে নমিনেশন দেওয়া হয়। না, তা পাবে না, কারণ মনোয়ার সাহেবই এই এলাকার সরকারি দলের একমাত্র ক্যান্ডিডেট। একজন ভালো মানুষ হিসেবে পার্টিতে তার সুনাম রয়েছে। বর্তমান এমপি প্রতি বছর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে, আর সৈয়দ আলী খাঁ তাকে ভোট কেটে এমপি বানায়। এবারে সৈয়দ আলী খাঁ তা আর করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। মনোয়ার সাহেব কাল আসবে শুনেছি, তার সাথে আবার একটু বসতে হবে, এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমিও মোটামুটি সুস্থ হয়ে উঠেছি। এবারে জনগণকে বুঝিয়ে এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করবই। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আজ তাহলে উঠি, রাত হয়েছে। ওকে বাসায় পৌঁছে দিয়ে পেয়েছি টহল ডিউটি করতে, তাকে গিয়ে সহযোগিতা করতে হবে। চলো আসি ভাইয়া। আচ্ছা। আসি। আচ্ছা। কি দুজনের মধ্যে হয়ে গেছে নাকি? হলে কোনো অসুবিধা নাই। তোরা নন্দপাড়ার দিকে যা, যদি সৈয়দ আলী খানে দেখিস তাহলে ফাঁকা আওয়াজ করবি, আমরা চলে আসো। যা, এই তোরা আমার লাগে বেরিয়ে যায়। আয়। আস্তে শোন, তোরা সাংবাদিক সাকিব সাহেবের বাসার দিকে যা। স্যারে হাসপাতালে গেছে, আমি হাসপাতালে গেলাম, বুঝছস? যা। স্যার। ও, তোমরা এখানে ডিউটি করছো? জি হাবিলা সাহেব কোথায়? স্যার, উনি তো হাসপাতালে গেছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাসপাতালে রাস্তা হয়ে যাব। আর শোনো, সৈয়দ আলী খাঁকে দেখা মাত্রই ফাঁকা আওয়াজ করবে, প্রয়োজনে পায়ে গুলি করবে। ওকে, তুমি বাসায় যাও। তুমি সাবধানে ঠিক যেও। আছে স্যার। তোর এই কলচাটা খুব গরম, তোর এই গরম কলচাটারে ঠান্ডা কইরা দিতাছি। এই দেখ, ওরে হালার পোহালা, একদিন মোর দাদা ঘুষ খাইছো,
অহন সৎ হইছু, তোর সৎগিরি ছুড়াই দিতেছি। তোর কলজা আগে ঠান্ডা কইরা লই মত নারবো। বস, পুলিশ! স্যার 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 স্যার, রকিব সাহেব, আপনি? আমি অসৎ ছিলাম স্যার। আপনি এই থানায় আসার পর আমি সৎ হয়ে গেছিলাম। আমি মইরা যাইতেছি স্যার। আমার এইটুকু সান্ত্বনা, আমি একজন সৎ পুলিশ হিসাবে মইরা যাইতেছি স্যার। স্যার, আমি একজন বাংলাদেশের সৎ পুলিশ অফিসারের বুকে মাথা রাইখা মইরা যাইতেছি স্যার। রকিব সাহেব! রকিব সাহেব! রকিব সাহেব! রকিব সাহেব! আসো, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। চলো, ওঠাও। আগে মনটা বানায় ওই বিধাতা, আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ। বিধাতা আজব মেস্তরি, বুঝি না তার ছল চাতুরি, মানুষ বান মানুষ মারে এমনই বাহাদুরি। বিধাতা আজব মেস্তরি, বুঝি না তার ছল চাতুরি, মানুষ বানায় মানুষ মারে এমনই বাহাদুরি। ওরে কি হবে এই দালান কোঠা, ওরে কি হবে এই দালান কোঠা, কি হবে দালান কোঠা, দম পুরাইলে হইব ঠুস, দম পুরাইলে হইব ঠুস। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমে আসা যাওয়া, দমের মাঝে হুশ। ওরে আজব মেস্তরি, ওরে আজব মেস্তরি, আমি কোথায় এসেছি, কোন তরিষা গেছি, কি চেয়েছি কি পেয়েছি, কেন বেঁচে আছি। এ আমি কোথায় কি গায়ে মিশা গেছি, কি চেয়েছি কি পেয়েছি, কেন বেঁচে আছি। ওরে চিন্তার ঘুণ খায় রে মাথা, আরে চিন্তার খুন খায় রে মাথা, চিন্তার খুন খায় রে মাথা, জানলো না তো সাত পুরুষ, জানলো না তো সাত পুরুষ। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। আগে মনটা বানায় ওই বিধাতা,
হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ। মনের মাঝে দম না দিলে হইবে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ। আমার মেয়েটাকে সর্বনাশ করলো রে আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। বিপ্লব, দুঃখ করো না। কি হবে দুঃখ করে? তোমার বোনের মতো এদেশে বহু মেয়ে নির্যাতিত হচ্ছে। এটাই আমাদের সমাজের এখন বাস্তব চিত্র। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিরে, বাঁচছিস কেন? মারামারি করবো না। আচ্ছা, তোকে যদি কেউ মারে? লক্ষ্মী বোন আমার। সাথে সম্পৃক্ত রেখে জনসেবা করেছি। এই এলাকার যত রাস্তাঘাট আছে সব আমি করেছি। এসব কাজ করতে গিয়ে আমি মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোন রাজনৈতিক দল করি না। এই এলাকার একজন রাজনীতিবিদ যিনি একটি বড় রাজনৈতিক দলের সাথে জড়িত, তিনি আপনাদের জন্য সেবামূলক কাজে বাধা প্রদান করেন। প্রতিবারই তিনি আমার বিরুদ্ধে এমপি ক্যান্ডিডেট হয়ে পরাজিত হন, আর তাই হিংসার বশবর্তী হয়ে তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনারা তাকে চান না, অথচ তিনি পিছনে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছেন। দলীয় কোন্দলের কারণে জন্য ওই রাজনীতিবিদ এই থানায় একজন নতুন ওসিকে বদলে করে এনেছেন, যে ওসি তার নিজের লোক। আপনারা জানেন জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এই এলাকায় আমি উন্নয়নের জোয়ার বইয়ে দেব। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। ওই যে বিপ্লব আইছে। মনোহর ভাই, আপনার এখানে থাকেন। মিতু, মাকে ধর, আমি মঞ্চে দিতে যাচ্ছি। আরাম যত সৈয়দ আলী খানের খবর দে। ওরে বাবা, বিপ্লব আইছে। ও বাবা, বাবা গো। আমাদের মাননীয় এমপি সাহেব এতক্ষণ তার সকল সফল কাজের বর্ণনা দিয়েছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। হ্যাঁ, তিনি রাজনীতি করেছেন জনসেবা করার জন্য নয়, নিজের আখের গুছানোর জন্য। এলাকার যত দুর্নীতি সন্ত্রাস সবকিছু এমপি সহযোগিতা হয়। এলাকার কুখ্যাত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এলাকার একের পর এক খুন করেছে।
এই এমপি প্রত্যেকবার সৈয়দ আলী খান মাধ্যমে ভোট কেটে এমপি হয়েছে। আজ যখন সরকার সন্ত্রাস দমনে তৎপর, তখন এমপি এসেছে আপনাদের কাছে মায়া কান্না করে ভোট পাওয়ার জন্য। এই এমপি আমার কাছেও গিয়েছিল আমাকে তার হয়ে কাজ করার জন্য, কিন্তু আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি। এই এমপি ছত্রছায়া লালিত সৈয়দ আলী খাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন। সৈয়দ আলী খাঁ আমাকেও আঘাত করেছে, এই এলাকার বিশিষ্ট সাংবাদিক সাগির ভাইকে হত্যা করেছে। ওই সৈয়দ আলী খাঁ আমার ছোট বোন, আদরের বোন, একটি কিশোরী মেয়ে, বোবা, কথা বলতে পারে না, তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার এই মাসুম বোনটি? এমপির অসুস্থ রাজনীতির কারণে আমার বোনের লাশ পড়ে আছে। আর কতদিন এদেশের সাধারণ মানুষ আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হব? আর কতদিন আমাদের দেশের শিশু কিশোরীরা ওই নরপশুদের দ্বারা নির্যাতিত হবে? এই এমপির মতো অসৎ রাজনীতিবিদ যতদিন এই দেশে থাকবে, ততদিন সৈয়দ আলী খানের মতো সন্ত্রাসও থাকবে, আর খুন হবে সাগির ভাইয়ের মতো সাংবাদিক, নির্যাতিত হবে আমার বোনের মতো কিশোরী। এখন বলুন, বলুন আপনারা কি শাস্তি উচিত এই এমপির? বলুন, বলুন কি শাস্তি উচিত? বলুন। ওই এমপি আমাকে হাতে ছেড়ে দাও, আমরা বিচার করবো। Hey,
বাংলাদেশের সমস্ত মানুষের নিকট আমার আবেদন, কোনো মায়ের শিশু কিশোরী যেন নির্যাতিত না হয়। বন্ধ করুন এই নির্যাতন, বন্ধ করুন, বন্ধ করুন। এই অসহায় মায়ের করুণ আরতি কি শুধু বাতাসেই মিলিয়ে যাবে? এদেশে কি সত্যিই কোনোদিন বন্ধ হবে এই শিশু কিশোরী নির্যাতন? শিশুরাই আমাদের আগামী গুণ। আমরা প্রতিজ্ঞা করি, শিশুদের কোমল মনে আঘাত না দিয়ে আমরা একটা সুন্দর প্রজন্ম, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব।